জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম 134 পৃষ্ঠার অভিযোগপত্র বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। রোববার জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। তাজুল ইসলাম বলেন, এই বিচার অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। বিচার এমনভাবে করা হবে কেউ যেন মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে। আদালতের কার্যক্রম বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। 5টা অভিযোগে এই 3 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 16ই জুন অর্থাৎ ঈদের ছুটির পরে 16ই জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন, আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। প্রায় এক যুগ পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেয়েছে জামায়াতে ইসলামী। নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতি আপিল বেঞ্চে রায় ঘোষণা করেন। জামাতে নিবন্ধন ফিরিয়ে দিতে ও দলীয় প্রতীক দাড়িপাল্লা ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। নিবন্ধন ফিরে পেয়ে জামাতের আইনজীবী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসব মুখর। নির্বাচন কমিশন নিবন্ধন ও প্রতীকের বিষয়টি নিষ্পত্তি করবেন বলে প্রত্যাশা তাদের। এদিকে সন্ধ্যায় রায়ের কপি নির্বাচন কমিশনের হাতে পৌঁছেছে। এই অন্য ইস্যু বলতে আমরা বোঝাচ্ছি এটি হলো প্রতীক। হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের ভেতরে এই বিক্ষোভ করেন তারা। এ সময় ইশরাককে শপথ পড়ানোর পাশাপাশি উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভের কারণে বন্ধ সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম, এতে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। 2020 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এই সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়াদ শেষ হচ্ছে আজ। এমন পরিস্থিতিতেও ইশরাককে মেয়র হিসেবে দেখতে চান তার সমর্থকরা। আমাদের এলাকায় ড্রেনে বৃষ্টি হচ্ছে, ময়লা, কেউ নাই, দেখার কেউ নাই, কোনো জনপ্রতিনিধি নাই। এর জন্য আমরা চাচ্ছি যাতে নগরপতি হিসেবে ইশাক ভাইকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করায়। আমরা ইশাককে চাই, ইশাক শপথ নিবে, নগর ভবনে বসবে, আমাদের ভালোর জন্য বসবে। আমরা সব ঢাকাবাসী তার জন্যই অপেক্ষা করছি। আগে ওনাকে ওনার দায়িত্ব বুঝিয়ে দেখ, তারপর কতদিন মেয়াদ থাকবে কতদিন থাকবে না এটা সাংবিধানিকভাবে যে সিদ্ধান্ত হবে ওইভাবেই চলবে। জামায়াতের নিবন্ধন এবং প্রতীক বরাদ্দের বিষয়ে আদালতের নির্দেশনা পেলে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের একথা জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের বিষয়ে আদালতের কাগজ পেলে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান ইসি সচিব। এখনো পর্যন্ত জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনও পাইনি। কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, চীনের বৃহৎ বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার হতে পারে। বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত চীন বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে চীনের 100টি কোম্পানির প্রায় 250 জন প্রতিনিধি অংশ নেন। এছাড়া চীনের 4টি শীর্ষ বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরাও এতে যোগ দেন। ভবিষ্যতে পাটের চাহিদার আলোকে বাংলাদেশ চীন একসাথে গুণগত মানসম্পন্ন পাট পণ্য উৎপাদন করতে পারে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বলেন, চীনের উদ্যোক্তারা বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারে। এছাড়া অন্তর্বর্তী সরকারের ব্যবসার জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করতে চায় উল্লেখ করে প্রধান উপদেষ্টা চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের সম্ভাবনাময় বাজার অন্বেষণ করার আহ্বান জানান। Could not be timelier, given all the changing landscape swarming like a. For many years, Bangladesh has been touted as a strategic location at the heart of South Asia. Our dynamic workforce, which positions Bangladesh as an ideal destination for investment. Yet, for decades, we have failed to attract foreign direct investment. Scores of economic zones were developed, but they remain empty. Widespread corruption, misrule, and brutal dictatorship drove away potential investors. The July uprising, led by hundreds of thousands of young people, brought an end to those days. They are committed to create new Bangladesh, and that is the opportunity we got right now in history. So please be part of our history. Make a history for this nation with us. 2025-26 অর্থ বছরের বাজেট আগামীকাল ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদের বিকাল 3টায় বাজেট ঘোষণা করবেন। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। এটি চলতি অর্থ বছরে ঘোষিত বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় 46,000 কোটি টাকা বেশি। আগামী বাজেটে এনবিআরকে 5,18,000 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে। এনবিআর ও কর বহির্ভূত রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হচ্ছে 46,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের বাজেট ঘাটতি ধরা হচ্ছে 2,26,000 কোটি টাকা। ব্যাংক খাতের পাশাপাশি দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করবে অন্তর্বর্তী সরকার। 2024-25 অর্থ বছরের জন্য ঘোষিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে বরাদ্দ ছিল 2,62,000 কোটি টাকা। আগামী বাজেটে এডিপি বরাদ্দ রাখা হচ্ছে 2,30,000 কোটি টাকা। নতুন বাজেটে 5,60,000 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে পরিচালন ও নন এডিপি খাতে। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 3 জন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সকালে সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ শেষে খাদ্য উপদেষ্টা, পরিবেশ ও বন এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন ঐক্য ফোরামের নেতারা। এ সময় পরিষদের নেতারা বলেন, যতক্ষণ না পর্যন্ত বিধিমালা সংশোধন না হবে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। ঐক্য ফোরামের নিয়মিত আন্দোলনের প্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান বলেছেন, অধ্যাদেশ বাতিল নয়, বহাল রেখে সংশোধনের বিষয়ে আলোচনা করবেন উপদেষ্টা পরিষদ। এখানে কিছু প্রভিশন আছে যেগুলো অপপ্রয়োগের সম্ভাবনা আছে। এই যে 37 ক, এবং আমরা এটা নিয়ে আলোচনা করছি। এই অধ্যাদেশটা রেখে কোনো সেফগার্ডস ইন্ট্রোডিউস করলে, কি সেফগার্ডস ইন্ট্রোডিউস করলে আপনাদের কাছে এটা গ্রহণযোগ্য হবে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি অপারেশনস জোন ঘোষণা দিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিকেলের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইএসপিআর জানায়, ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ থেকে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এই ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা। প্রমাণবিহীন এই ধরনের কল্পনাপ্রসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে আইএসপিআর বলেছে, জনমনে বিভ্রান্তি ছড়াতে এবং বিভেদ উস্কে দেওয়ার অসৎ উদ্দেশ্যে এই সংবাদ তৈরি করা হয়েছে।
গাজীপুরের নানা আয়োজনে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। দিনভর দোয়া বিলাদ, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। টঙ্গীর মধুমিতা এলাকায় যুবদলের আয়োজনে মিলাদ ও আলোচনা সভায় অংশ নেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। তারা বলেন, নির্বাচিত বিলম্বিত হলে দেশে লুটপাট বাড়বে, তাই দ্রুত নির্বাচন চায় বিএনপি। বিকালে টঙ্গী পূর্ব থানা বিএনপির আয়োজনে নেতারা বিমানবন্দরের নাম পুনরায় জিয়াউর রহমানের নামে করার দাবিও জানান। পরে প্রায় 10,000 মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার দক্ষিণাঞ্চলে মার্কিন ত্রাণ কেন্দ্রের পাশে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 30 ফিলিস্তিনি, আহত হয়েছে শতাধিক। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। এ নিয়ে গাজা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছড়িয়েছে 54,000। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে 3টি শর্ত জুড়ে দিয়েছে হামাস, যেখানে বলা হয় কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজার স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, উপত্যকাটি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে, ফিলিস্তিনিদের জন্য জরুরি ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে হবে। হামাসের এই প্রস্তাব অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। হামাস যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি না হয়, তবে গাজাকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল। এবার খেলার প্রসঙ্গ। ক্রিকেট বিকেন্দ্রীকরণই বিসিবির নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের প্রথম কাজ। সে লক্ষ্যে দেশের প্রত্যেকটি জেলার স্কুলে কৃত্রিম পিচ তৈরি করতে চান তিনি। জাতীয় ক্রীড়া পরিষদে উপদেষ্টার সাথে আলোচনা শেষে ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি বুলবুলের মন্তব্য, জাতীয় দলের পারফরমেন্স আশানুরূপ নয়, দ্রুত উন্নতি করতে হবে। এছাড়াও বিসিবির উপকমিটিগুলোতে আপাতত পরিবর্তন নয়, বরং সংস্কারে হাত দিতে চান তিনি। কমিটিগুলো সাধারণত রান করা হয় উইথ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট পিপলদের জন্য। তাদেরকে আমরা ডিস্টার্ব করবো না, বাট আমরা রিভিউ করবো। 2000 সালে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পাই যে আমাদের ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করবো, সেটা আজ পর্যন্ত আমরা করতে পারিনি। ইনশাআল্লাহ আমাদের প্রথম কাজই হবে ক্রিকেটটাকে বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া। বিকেন্দ্রীকরণ কীভাবে, ডিসেন্ট্রালাইজ কীভাবে করা যায়, যেমন একটা মিনি বিসিবি চিটাগাংয়ে থাকবে, খুলনায় থাকবে, রাজশাহীতে থাকবে, সিলেটে থাকবে, যেখান থেকে আমরা আমাদের যে উপজেলায় ক্রিকেট হয় বা গ্রামে ক্রিকেট হয় সেইগুলোকে আমরা আরও কীভাবে সম্পৃক্ত করতে পারি, আর মোস্ট ইম্পর্টেন্টলি এই স্কুল ক্রিকেটকে আমরা আরও কীভাবে সাপোর্ট করতে পারি। অফকোর্স আমাদের ন্যাশনাল টিমের পারফরমেন্স অত ভালো নেই এই মুহূর্তে, কিন্তু ভালো করার সুযোগ আছে, কেননা আমরা বিশ্বাস করি যে পারফরমেন্স গ্র্যাপ সবসময় উপরে এবং ওর নামে এবং ওঠে। সো সেই জায়গাটা আমরা মনিটর করবো ন্যাশনাল টিমের পারফরমেন্স। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।